আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতি কি কেবলই জনসেবা নাকি ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পর্দার আড়ালে বোনা হয় কোনো ভয়াবহ মৃত্যুর ব্লুপ্রিন্ট? যখন রাজপথের স্লোগান থেমে যায় তখন অন্ধকারের কানাগলিতে হাত বদল হয় কোটি কোটি টাকা। আজ আমরা এমন এক রহস্যের জট খুলতে যাচ্ছি যা নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনের ভিত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সীমান্তের ওপারে ভারতীয় ম্যাজিস্ট্রেটের খাস কামরায় দেওয়া একটি জবানবন্দি এবং একটি নাম, মির্জা আব্বাস। হত্যার কন্ট্রাক্ট, ৫০ লক্ষ টাকার ডিল আর হঠাৎ অসুস্থতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য। আজ রাতে আমরা টেনে খুলে ফেলব সেই মুখোশ। সামাজিক মাধ্যমে মির্জা আব্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা পরে আসছি। তার আগে জানব মির্জা আব্বাসকে নিয়ে ফয়সালের দেয়া চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সূত্রপাত ভারতের মেঘালয়। সেখানে গ্রেপ্তার হন ফয়সাল করিম নামে এক ব্যক্তি। আপাতদৃষ্টিতে এটি সাধারণ গ্রেপ্তার মনে হলেও মেঘালয়ের আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে ফয়সাল করিম যা উগরে দিলেন তা ছিল এক পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী। এই চাঞ্চল্যকর তথ্যের বিস্ফোরণ ঘটান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান অবসর। এক ভার্চুয়াল টকশোতে তিনি ফাঁস করেন সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র। দৈনিক আজকের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে ফয়সাল করিম বলছেন যে মির্জা আব্বাস ৫০ লক্ষ টাকা দিয়েছেন এবং ১০ লক্ষ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। হাসিনুর রহমানের এই দাবি যদি সত্য হয় তবে এটি কেবল একটি হত্যার স্বীকারোক্তি নয়, এটি বাংলাদেশের নোংরা রাজনীতির সমীকরণ উদ্ঘাটনের চাবিকাঠি। হাদি হত্যার জন্য দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকার সুপারি, আর এই বিশাল অঙ্কের অর্থের যোগানদাতা হিসেবে উঠে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম। অনুধাবন করার চেষ্টা করুন অপরাধের গভীরতা। জবানবন্দি অনুযায়ী হত্যার ডিলটি হয়েছিল মোট ৫০ লক্ষ টাকায়, কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্য হল এই ডিল চূড়ান্ত করার পরপরই কোনো কালক্ষেপণ না করে ১০ লক্ষ টাকা নগদ বা ক্যাশ পেমেন্ট করা হয়েছিল সাথে সাথে। এই তড়িঘড়ি নগদ অর্থ প্রদান প্রমাণ করে মাস্টারমাইন্ড কতটা মরিয়া ছিল এই হত্যাকাণ্ডটি দ্রুত সম্পন্ন করতে। নীল নকশা অনুযায়ী সবকিছুই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু ফয়সাল করিমের গ্রেপ্তার সবকিছু ওলটপালট করে দেয়। অপরাধের সুতো যখন সীমান্তের ওপার থেকে এপারে টানতে শুরু করেছে, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। তথ্য ফাঁস হবার প্রচণ্ড চাপে কি ভেঙে পড়লেন এই দৌর্দণ্ড প্রতাপশালী এই নেকা, নাকি এটি আইনি ব্যবস্থা থেকে বাঁচার কোনো পুরনো কৌশল? এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ক্ষমতার দাপট নাকি অপরাধবোধের চাপ, কোনটি মির্জা আব্বাসকে হাসপাতালের বিছানায় নিয়ে গেল? আমরা যে প্রশ্নটি তুলেছিলাম বিডি ভিশনের টকশোতে সঞ্চালক জেকব মিল্টন ঠিক সেই প্রশ্নটিই ছুড়ে দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের দিকে। ফয়সাল করিমের গ্রেপ্তারের সাথেই কি মির্জা আব্বাসের এই আকস্মিক অসুস্থতার যোগসূত্র রয়েছে? হাসিনুর রহমান বলেন, অবশ্যই গ্রেপ্তার হবার পরই তিনি অসুস্থ হয়ে পড়লেন। অপরাধীদের ধরন এভাবেই বোঝা যায়। একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তার এই ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টিতে দেখলে এই অসুস্থতা কেবল শারীরিক নয়, বরং রাজনৈতিক এবং মানসিক চাপের একটি বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা যেতে পারে। ভারতীয় আদালতে জবানবন্দির তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই মির্জা আব্বাসের ওপর তৈরি হয়েছে তীব্র চাপ। ক্ষমতার যে তাসের ঘর তারা তৈরি করেছিলেন, তা কি এখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অপেক্ষায়? তড়িঘড়ি করে রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া কি সেই আসন্ন পতনের ভীতি থেকেই? ফয়সাল করিমের এই স্বীকারোক্তি যদি অকাট্য প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপিত হয়, তবে তা বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য এক ভয়াবহ বার্তা বয়ে আনবে। একজন স্থায়ী কমিটির সদস্যের বিরুদ্ধে হত্যার জন্য অর্থ যোগানের অভিযোগ পুরো দলের নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ক্ষমতার আড়ালে বসে যারা সুতো নাড়ায়, সেই মাস্টারমাইন্ডদের কি আড়াল করা যাবে? আর মেঘালয়ের আদালত থেকে ঢাকার হাসপাতাল, ঘটনার ডালপালা অনেক দূর বিস্তৃত। মির্জা আব্বাসের এই অসুস্থতা কি সাময়িক ঢাল, নাকি অপরাধের দায় স্বীকারের নীরব সূচনা? ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি রাত যখন গভীর, তখন কি শুধু ব্যালট পেপার পুড়ছিল, নাকি পুড়ছিল একটি জাতির ভাগ্য? আজ হাসপাতালের কেবিনে শুয়ে থাকা সেই ক্ষমতাধর মানুষটি কি কেবলই বার্ধক্যের শিকার, নাকি এটি কোনো এক ভয়াবহ পরিণতির শুরু?
ভোটের সেই রাতে যখন প্রতিটি কেন্দ্র ছিল এক একটি নীল নকশা, তখন কোন অশুভ সংকেতে রাজপথ ছেড়ে ঘরের কোণে আত্মগোপন করেছিল জামায়াতে ইসলামী? রাজনীতির মাঠের সেই মির্জা আব্বাস আজ কেন নিস্তব্ধ? আজ আমরা উন্মোচন করব এমন এক রক্তহীন করা সত্য যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। নেপথ্যের সেই মাস্টারমাইন্ড কি তবে সফল? চলুন পর্দা সরানো যাক পর্দার আড়ালের সেই জঘন্য ষড়যন্ত্রের ওপর থেকে। রাজনৈতিক অঙ্গনে এখন একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। কিন্তু এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কাদা ছড়াছড়ি। মির্জা আব্বাস কি আসলেও জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি? 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেখানে কি জনগণের সত্যিকারের সমর্থন ছিল? যারা যুক্তির খাতিরে কথা বলেন তারা ভালো করেই জানেন সেটি ছিল একটি সুনিপুণ কারচুপির মঞ্চায়ন। আওয়ামী লীগের অনেক সমর্থকও আজ আড়ালে স্বীকার করেন সেই রাতে কি ঘটেছিল। রাতের ভোটের যে সংস্কৃতি 2018 সালে শুরু হয়েছিল, 2026 সালে তারই এক নতুন সংস্করণ আমরা দেখলাম। এখন প্রশ্ন হল, মির্জা আব্বাসের এই শারীরিক পরিস্থিতির জন্য কি আসলেও বাইরের কেউ দায়ী, নাকি এই ভয়াবহ চাপের উৎস খোদ দলের ভেতরেই? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মনোনয়ন নিয়ে দলের ভেতর মির্জা আব্বাসকে আটকানোর জন্য এক গভীর নীল নকশা তৈরি হয়েছিল। তার নিজের স্ত্রী আফরোজা আব্বাস চাইছিলেন সেই আসন থেকে নির্বাচন করতে। কিন্তু সেই লড়াইয়ে যখন মির্জা আব্বাসকে জোর করে সামনে আনা হলো, তখনই কি শুরু হয়েছিল এক মানসিক যুদ্ধের? একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যখন আমি নথিপত্র এবং ইনসাইডার সোর্সগুলো চেক করলাম, তখন দেখলাম মির্জা আব্বাসের এই পরিণতির বীজ বপন করা হয়েছিল অনেক আগে থেকেই। ঢাকা ব্যাংকের মালিকানা থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ের সেই দিনগুলো, কোথা থেকে এলো এই পাহাড় সমান সম্পদ? বাবার ভিটেমাটি বিক্রি করে কি এই সাম্রাজ্য গড়া সম্ভব? যখন ক্ষমতার দাপট থাকে তখন মানুষ অনেক কিছুই ভুলে যায়, কিন্তু যখন শরীর সাথ দেয় না, তখন সেই সব পুরনো পাপের বোঝা কি স্মৃতি হয়ে ফিরে আসে? মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে যারা আজ রাজনীতি করছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন যে একজন মানুষের ব্রেনের ওপর কতটা চাপ পড়লে তার এই হিম হওয়ার অবস্থা হতে পারে? এই চাপ কি নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন, নাকি দলের ভেতরকার সেই সব বন্ধুরা যারা সব সময় তাকে সরিয়ে দিতে চেয়েছিল? চলুন আমরা মূল আলোচনার গভীরে প্রবেশ করি। আমরা নির্বাচনের সেই রহস্যময় রাত, কারচুপির নেপথ্যের কারিগর এবং জামায়াতে ইসলামের হঠাৎ নীরব হয়ে যাবার পেছনের রক্তহীন করা কারণগুলো উন্মোচন করব। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন শেষ হল, কিন্তু প্রশ্ন রেখে গেল শত শত। কেন সেদিন দেশের একটি বড় রাজনৈতিক শক্তি হাত গুটিয়ে বসেছিল? কেন জামায়াতে ইসলামের মতো সুশৃঙ্খল একটি দল রাজপথে না নেমে ঘরে বসে রইল? এটি কি কোনো সমঝোতা, নাকি ভারতের প্রেসক্রিপশনে তৈরি হওয়া এক নতুন নীল নকশা? আজ আমরা সেই অন্ধকার গলির সত্য বের করে আনব। মির্জা আব্বাস যে নির্বাচনে জয়ী হয়েছিলেন, সেটি নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই হাসাহাসি চলে। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যখন আমি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করি, তখন এক অদ্ভুত গল্প উঠে আসে। বাড্ডার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী যখন ভোট দিতে যান, তখন প্রিজাইডিং অফিসার তাকে অবাক করে দিয়ে বলেন তার ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। 2018 সালের রাতের ভোটের সেই ভয়াবহ স্মৃতি যেন 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে আরও নগ্নভাবে ধরা দিল। বিএনপি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু তারা কি আসলেই জনগণের ভোটে জিতেছে? তারেক রহমানের 5,000 ভোটে জয়ের বিষয়টি কি বিশ্বাসযোগ্য? প্রথম দিকের কেন্দ্রগুলোতে যখন স্বাতন্ত্র্য প্রার্থীরা এগিয়ে ছিলেন, তখন হঠাৎ করে 54টি আসনের ফলাফল একসাথে পরিবর্তন করে দেওয়ার পেছনে কোন মাস্টারমাইন্ড কাজ করছিল? এটি কি শুধুই কারচুপি, নাকি একটি জাতির সাথে করা চরম প্রতারণা? ক্ষমতার এই লড়াইয়ে কার হাত কতটা নোংরা তা আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি। এই রহস্যময় এবং পর্দার আড়ালের ষড়যন্ত্র সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশের সাহস যোগায়। এখন আসা যাক সেই বড় প্রশ্নে, জামায়াতে ইসলামী কেন সেদিন চুপ ছিল? জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাথে যাদের সখ্য আছে, তারা জানেন যে 12ই ফেব্রুয়ারির আগে দেশের ভেতর এবং বাহির থেকে বারবার ওয়ার্নিং পাঠানো হয়েছিল। জামায়াত চেয়েছিল রাজপথে নামতে, তাদের সেই প্রস্তুতিও ছিল। তারা জানত যে নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, কিন্তু কেন তারা শেষ মুহূর্তে হাত গুছিয়ে নিল? অনুসন্ধানে দেখা যায় তাদের সামনে একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছিল, গৃহযুদ্ধ।
যদি জামায়াত মাঠে নামত তবে ভারত এবং আওয়ামী লীগ সেই সুযোগটি নিত, দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে বিদেশি হস্তক্ষেপের পথ প্রশস্ত করা হতো। দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে এবং কোনো এক বিশেষ শক্তির গোপন পরামর্শে তারা সেদিন বুকে পাথর বেঁধে নীরবতা পালন করেছিল। এটি কোনো দুর্বলতা ছিল না, বরং ছিল এক বিশাল রাজনৈতিক জুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তবে তার সত্যটা যাচাই করা যায়নি। মির্জা আব্বাসকে নিয়ে নিশ্চুপ বিএনপি। কেন এই নীরবতা? কি চায় বিএনপি?